ধীর, এই জাদু প্রজাপতি তুমি এনেছো না? আমি জানি তুমি এখানেই আছো। এবার সামনে এসো। ধীর, ধীর। একে এবার কি করব মা? তোমার কাজ শেষ। ওকে এখান থেকে আমি নিয়ে যাব। না মা, তোমার শরীর একদম ভালো নেই, আমাকে বলো, আমি ওকে নিয়ে যাচ্ছি। চলো। ধীর, কোথায় তুমি ধীর? আমার ধীর। ধীর, বললাম না। শুনেছি রাজকুমার চন্দ্রকান্তাকে একটা খুব সুন্দর সবুজ রঙের পোশাক দিয়েছে। হ্যাঁ আমি দেখেছি, যখন চন্দ্রকান্তার ঘর পরিষ্কার করছিলাম তখন যুবরাজ নিয়ে এসেছিলেন। প্রথমবার রাজকুমার ধীর কোনো মেয়েকে কোনো উপহার দিয়েছে। ফুলসজ্জার উপহার। আমাকে কেউ সবুজ রঙের পোশাক এনে দাও না। সবুজ রঙের পোশাক যদি আমার কাছে থাকতো তা আমি পরতাম না, কিন্তু আজ আমি যেভাবেই হোক সবুজ রঙে রঙিন হবই। চন্দ্রকান্তার জায়গায় এবার ধীরের রানী তো আমি হব। দেখা যাবে কে ধীরের রানী হতে পারে। তাড়াতাড়ি করো ধীর। না, সকালে আমি তোমাকে বলেছিলাম এই মেয়েটিকে মঙ্গলসূত্র পরে থাকতে হবে, কেননা এর প্রয়োজন পুজোর সময়। একে ছিঁড়বে না। এবার তুমি যেতে পারো ধীর। এই পুজো মায়ের শক্তি ভাঙার জন্য বিপজ্জনক হতে পারে। না মা, আমি এখানেই থাকবো। একজন জেলের মেয়ের জন্য জানিস আমি এক্ষুনি কি জানতে পেরেছি? কি জানতে পারলে? ধীর না লুকোচুরি খেলতে খুব ভালোবাসে। আচ্ছা, আর যে প্রথমে লুকোয় ধীর সবার আগে তাকে ওই সিন্ধুকে খোঁজে। সত্যি রে? এবার তুই এখানেই থাক, আর কেউ তোকে খুঁজে পাবে না। এবার শুধু ধীর আর আমি আর ধীর। সোনাক্ষী, সোনাক্ষী খোল। না মা, তোমার জন্য। এই মেয়েটা কিন্তু খুব সাংঘাতিক। পুজো করার মধ্যে যদি ওর জ্ঞান ফিরে আসে তোমাকে আক্রমণ করতে পারে। আর এমনিতেও তোমার শরীর কিন্তু খুবই খারাপ, তো আমি কোথাও যাচ্ছি না। এরকম কিচ্ছু হবে না ধীর, তুমি যাও। না মা, আমি এখানেই থাকবো। খোল সোনাক্ষী, আমি তোকে ছাড়বো না। সময় পেরিয়ে যাচ্ছে। যদি এই সময়টা চলে যায় তাহলে কোনোদিন এর ওপর থেকে জাদুর প্রভাব যাবে না। তাহলে সময় পেরিয়ে যাওয়ার আগেই পুজো শুরু করো। কিন্তু ধীর, এই পুজোতে মাত্র 3 জনই বসতে পারে, যে জাদু করেছে, যার ওপর জাদু হয়েছে, আর যে পুজো করছে। যদি চতুর্থ কেউ এই পুজোতে বসে তাহলে ওর মায়া শক্তি ভাঙা অসম্ভব হবে। ধীর, ধীর। হ্যাঁ?
এরকম যদি নিয়ম থাকে তাহলে আমি চলে যাচ্ছি। না শতাক্ষী, যা যা। বাঁচাও! বাঁচাও! সময় নষ্ট করো না ধীর। এই চিৎকার কিসের? এই মূর্খ দাসীরাও। ধীর, তুমি এখনো ওখানে কেন দাঁড়িয়ে আছো? আমি বললাম না তুমি যাও। ইরা, সময় পেরিয়ে গেছে। না, আজ সেই শক্তি তুমি পাবে না। চলো ইরা, আজকে নয়। যদি এই মেয়ের জ্ঞান ফিরে আসে, আরো বিন্দু মাত্র সন্দেহ করে, তাহলে তুমি সেই মায়াবী অস্ত্র পাবে না। চলো চলো ইরা, চলো। আমি এখানে এখানে কি করে এলাম ধীর? কি করেছো তুমি আমার সাথে? চুপ করে আছো কেন ধীর? কি করেছো তুমি আমার সাথে? ওই মায়াবী অস্ত্রের শক্তি আমি পেয়ে যেতাম, আর আজকে এই দুর্যোগটাকে আসতে হলো। ওটা দুর্যোগ ছিল না, প্রকৃতির ইশারা ছিল। বিষ্ণুদেবও চান না যে তুমি ওই শক্তি পাও। উনি চান না নাকি তুই? বল, পরের সময় বল, না হলে তোর মৃত্যুর সময় বের করব। পরের সময় 2 সপ্তাহ বাদে আসবে, পূর্ণিমার রাত্রে। না, পূর্ণিমা পর্যন্ত ওই রত্নাপ্রভার মেয়েকে মারার জন্য আমাকে আরো 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। না, দাঁড়াও, আমার কথা শুনে যাও। তোর কথার আর কোনো দাম নেই ঘাটের মরা। হ্যাঁ, তোমার ছেলেই তো তোমার কাজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই সময়ের মধ্যে তুমি যে মায়াবী অস্ত্র পেতে চাইছো, তার প্রধান বাধা হলো তোমার ছেলে ধীর। তুমি বলো, তুমি কি করেছো? তুমি এখানে কি করে এলে? ওই সকালে তোমার মঙ্গলসূত্র দেওয়ার পর প্রজাপতি এসেছিল। ভেবেছিলাম জাদু প্রজাপতিগুলো তুমি এনেছো। জাদুর জগতের সব থেকে বড় জাদুনগরী এটা। এখানে প্রত্যেকেই জাদু করতে পারে। এখানকার হাওয়াতেও জাদু আছে। মনে হয় সেটাই তোমার লেগেছিল। আর এমনিতেও দাসীও বলছিল তুমি নিজেই নাকি মহল থেকে বেরিয়ে এসেছো। আমি তোমায় খুঁজতে খুঁজতে এখানে চলে আসি, আর তারপর এই মন্দিরে এসে পৌঁছাই। হ্যাঁ, হয়তো প্রজাপতিগুলোই জাদু করেছিল। তুমি ঠিক আছো? হ্যাঁ। চলো রাজমহলে যাই, এসো।
বিষ্ণু বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু। কি হলো? ওই কবচ, ওটা আমি বানিয়েছিলাম, ওটার আর এখন প্রয়োজন নেই। চলো। এই আওয়াজ, এই জায়গা, এই মন্দির, যেন মনে হচ্ছে কোনো পুরনো সম্পর্ক আছে এখানের সাথে। কি বললি তুই? আমার ছেলে, আমার ধীর? হ্যাঁ, তোমার ছেলে ধীর। দেখনি মন্দিরে কিভাবে ওর ঢাল হয়ে দাঁড়িয়েছিল? ও আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিল যাতে ওই মায়া কুমারী আমাকে মেরে না ফেলে। ওই মেয়েটা সাধারণ নয়, ও জাদু জানে। ওর রূপেই তোমার ছেলে পাগল হয়ে উঠেছে। আয়না কখনো মিথ্যে কথা বলে না। যদি আমি আমার ছেলের চোখে ভালোবাসার একটা ঝলকও দেখতে পাই, তাকে কিভাবে মেটাতে হয় খুব ভালো করে জানি। আমি ওকে বাঘের বাচ্চা বানিয়েছি যাতে সবাই ওকে ভয় পেলেও ও তার মায়ের সামনে লেজ নাড়তে বাধ্য। আর ওই জেলের মেয়ে, ওই জেলের মেয়ের জীবন তো আমি নাজেহাল করে দেব। প্রত্যেকটা নিঃশ্বাস ওর শেষ নিঃশ্বাস বলে মনে হবে। তুমি এখানে কি করে আসতে পারো? তোমার সঙ্গে এই মন্দিরের কি সম্পর্ক থাকতে পারে? বন্দে বিষ্ণু। তুমি তো এখানে প্রথমবার এসেছো। হ্যাঁ ধীর, আমি প্রথম এসেছি এখানে। শুধু এখানেই নয়, বিজয়গড়েও প্রথমবার এসেছি। হ্যাঁ, কিন্তু জানি না কেন কেমন অদ্ভুত মনে হচ্ছে, যেন খুব পরিচিত। আমি শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছি। বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। যেন মনে হচ্ছে কোনো সম্পর্ক আছে আমার এই জায়গাটার সাথে। বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু। তুমি ঠিক আছো চন্দ্রকান্তা? বন্দে বিষ্ণু চন্দ্রকান্তা! মা যে পুজো পাঠ করেছিল সেই তন্ত্রমন্ত্রের প্রভাব পড়েছে ওর উপর। আর চন্দ্রকান্ত আমাকে বোঝাচ্ছে যে এই মন্দিরের সঙ্গে নাকি ওর সম্পর্ক রয়েছে। তোমাকে এই ভালোবাসার যত্ন ততক্ষণই যতক্ষণ মায়ের কাজটা শেষ না হচ্ছে। দেখো দুজনের ভালোবাসা একবার দেখো। ভালোবাসার খেলা একেই বলে। দাঁড়াও ধীর। মা চন্দ্রকান্তা এই বাড়ির বউ, আর ওর গৃহপ্রবেশও হয়ে গেছে। এসো। ধীর, আমি বলছি তুমি দাঁড়াও, না হলে দুর্ঘটনা ঘটবে। মা!
মা তুমি ঠিক আছো তো? ভগবান আছেন তাই তোমার কিচ্ছু হয়নি মা। যখন আমি তোমাকে বারণ করলাম কথা শুনলে না কেন? তুমি জানো তো ধীর, ওই মেয়েটা আমাকে বশ করেছে। আর আজকে রাত্রে ওই তন্ত্রমন্ত্র আরো ভয়ঙ্কর হতে চলেছে। তোমার মার প্রাণও চলে যেতে পারে। না মা। হ্যাঁ ধীর, তোমার মা যা বলছে তাতে শুধু সায় দাও, বুঝেছো? একবার জিজ্ঞেস তো করতে পারতে যে ভেতরে আসতে কেন বারণ করছিলাম। আজকে কাল রাত্রি, আর এখানকার রীতি যে এই মহলে যে নতুন বউ আসে তাকে মায়াবী জঙ্গলে রাত কাটাতে হয়। যদি এরকম না হয় তাহলে আমাদের রাজ্যে অশুভ শক্তি নেমে আসবে। আমাদের প্রহরীরা শেষ হয়ে যাবে। এখন তুমি একে রীতি বলো বা অভিশাপ, পালন তো করতেই হবে। নিজের চোখেই তো দেখলে আমার কথা যখন তুমি শুনলে না, তখন এই কাজ কিভাবে ভাঙলো। এই রীতি যখন ও পালন করবে না, তাহলে তখন আমাদের কত বিপদ হবে। বলো ধীর, বলো কি করবে? তোমার স্ত্রীকে, এই মহলের রানীকে ওই মায়াবী জঙ্গলের রীতি পালন করতে পাঠাবে, নাকি সবাইকে মারা যেতে দেবে? না চন্দ্রকান্তা, আমি লোকের মুখে শুনেছি ওই জঙ্গলটা ভীষণই মায়াবী আর ভয়াবহ। কেউ যদি ওখানে একবার যায় তাহলে দ্বিতীয়বার আর ফিরে আসে না। চুপ করো রানীমা, ওখানে চন্দ্রকান্তার বিপদ আছে। কোনো বিপদ নেই উমং, আমি এই নিয়ম পালন করব। এটা তো সবে প্রথম রীতি। আগামী 30 দিনে আরো কত রীতি থাকবে যা তোমাকে পালন করতে হবে। প্রত্যেকটা রীতিতে তোমার প্রাণ সংশয় আছে, আর প্রত্যেকটা রীতির সংশয়ে তোমার প্রাণ। সামনে যে মোড় আছে সেখান থেকে সোজা চলে যাবেন, সেইখান থেকেই জঙ্গল শুরু হয়েছে। দাঁড়াও চন্দ্রকান্তা, যেও না। তুমি জানো এটা, ওই জঙ্গলটা কত বিপজ্জনক। ওখানে গাছেরাও মানুষের প্রাণ নিয়ে নেয়। জানো, ওখানে অনেক কিছু হতে পারে। নিয়ম এটা উমং, রানীমা বলেছেন পালন তো করতেই হবে। প্রথমে মাকে তুকতাক করেছো, তারপরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাচ্ছ। ভালোই নাটক করছো। মহারানী বলেছেন। শুধুমাত্র রানীমা বলেছেন বলেই নয়, এখানকার প্রজাদের জন্য। তারাও এই নিয়মটাকে মানে। সবাই তো ভুল হতে পারে না। ভুল তো রানী ইরাবতী। মনে আছে তো, উনি তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, আর তুমি ওনার জন্য প্রাণ দিয়ে দেবে। ঠিক আছে, তোমার যদি যেতেই হয় তাহলে আমিও তোমার সাথেই যাব। না উমং, এই নিয়ম এ রাজ্যের পুত্রবধূর জন্য, আর তা আমি পালন করব। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবে ওখানে জঙ্গলের হাওয়ায় তোমার শরীর না খারাপ হয়ে যায়। দাঁড়াও। আকুম বাকুম হাকুম, এই নাও, তুমি এটা নিয়ে যাও, তোমার কাজে লাগবে। ধন্যবাদ। ধীর। আচ্ছা, কথা বলবে না বলে উধাও হয়ে গেলে। যখন সূর্যগড়ে ছিল ওর বিষয়ে আমি কত কিছু ভেবেছিলাম, আর এখন বিজয়গড়ে এসে ও পুরো বদলে গেছে। মা, আমাকে ডাকার হলে তুমি এমনিই ডাকতে পারতে। জাদু করে ডেকে আনার কি দরকার ছিল? জাদু আমি নই, ও করেছে। কে মা? ওই জেলের মেয়েটা। যখন ও জঙ্গলে যাচ্ছিল তখন তুমি ওর দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখছিলে। না মা। হ্যাঁ বাবা, হ্যাঁ। সন্তান কখন হাসে কখন কাঁদে মা সব জানে। কবে থেকে চেনো আমাকে? বলো ধীর।